নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, বললেন প্রধান উপদেষ্টা। ইসির নিবন্ধন তালিকা থেকে বাদ দেয়া হবে নাম। সংবিধান সংশোধন হবে সংসদে, বললেন সালাউদ্দিন। একটি দলের ফাঁদে পা দিয়েছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য তাহেরের। এবং শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, পরিবহন সংকটের অজুহাতে বিক্রেতাদের লাগামহীন পেঁয়াজের বাজার। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি খোসনাত জাহান ইথিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাস বিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন পরবর্তীতে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিবে। আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক হবে জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে 10 লাখ তরুণ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যারা গত 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সময় অনুষ্ঠিত 3টি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি। জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, বিএনপি অক্ষরে অক্ষরে সেটি পালন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। তবে স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে চাপিয়ে দেয়া যে কোনো কিছু জনগণ ও বিএনপি মানবে না বলেও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন হয়ে যাবে না, সংবিধান সংশোধন হবে জাতীয় সংসদে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। রাজধানীর শাহবাগের নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের দিন গণভোটের আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যাবে না, সংবিধান সংশোধনের জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। বাংলাদেশের সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে খোদা না হয়, সেই জন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়। আমরা কি চাই নারীদের কর্মসংস্থান কমে যাক? তাহলে পরে যারা এই বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্য খারাপ। তারা চায় নারীরা অন্দরমহলে বন্দী থাকুক, সমাজের অগ্রগতি তারা চায় না। দেশের অগ্রগতি নিশ্চিত করতে গেলে বাংলাদেশের সমগ্র জনসমষ্টির যারা অর্ধেক নারী অর্ধেক পুরুষ, তাদের অগ্রগতি নিশ্চিত করতে হবে। নারীদের পারিবারিক ও সামাজিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে বিএনপি। এ সময় রাজশাহীতে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে করা মামলার নিন্দাও জানান সালাউদ্দিন আহমেদ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে গুরুত্বহীন করে ফেলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামাত সহ যুগপত আন্দোলনে থাকা 8 দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমেই জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, জাতি সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে, এটা 1 নাম্বার। আর উনি যেটা বলেছেন, উনি ওনার দলের স্ট্যান্ড সম্পর্কে উনি হয়তো জানেন না। কারণ আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই আপার হাউস লোয়ার হাউস কোথায়ও পিআর মানে না বলে তারা বলেছিল, কিন্তু গতকালকের ভাষণে পিআরটা কিন্তু সেখানে প্রধান উপদেষ্টা বলেছে অ্যাকসেপ্টেড হবে। তো সুতরাং
ডাবল মার্ডার যদি হয় তাহলে বোধহয় আমাদের হত্যা করতে গিয়ে ওনার নিজেরা নিহত হয়ে। বাণিজ্য উপদেষ্টার পেঁয়াজ আমদানির হুঁশিয়ারির পরও কমছে না দাম। 2 সপ্তাহের ব্যবধানে খুচরায় কেজিতে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। এদিকে শীতের সবজির সরবরাহ বাড়লেও পরিবহন সংকটের অজুহাতে নিয়ন্ত্রণে আসেনি দাম। ক্রেতারা বলছেন একই পণ্য বাজার ভেদে বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। কাউসার আহমেদের আরও একটি রিপোর্ট। বাজারে চড়া পেঁয়াজের দাম এখনও কমেনি, তবে আগাম পাতাসহ পেঁয়াজকলি বাজার আসতে শুরু করেছে। আগামী সপ্তাহ নাগাদ নতুন মুড়ি কাটা পেঁয়াজ এলে বাজার অনেকটা স্থিতিশীল হবে বলে মনে করছেন বিক্রেতারা। বাড়তি দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজিও, তবে দ্রুতই দাম কমবে বলে আশাবাদ প্রকাশ করেন বিক্রেতারা। হঠাৎ করে অনেক দাম বাড়ছে, ছিল 80 টাকা থেকে 110 টাকা কেজি, কেজি প্রতি 30 টাকা বাড়ছে। এত টাকা বাড়ার কথা না, কিন্তু এটা কিছু না কিছু কাজসাজি আছে এবং সিন্ডিকেট কিছু আছে। 2 সপ্তাহ থেকে আমাদের দেশি পেঁয়াজের দাম বাড়তি, কারণ একবারে শেষ পর্যায়ে পেঁয়াজ নতুন ফলন উঠলে পেঁয়াজের দাম শিথিল হবে। এদিকে ক্রেতাদের অভিযোগ এক এক সময় এক এক পণ্যের দাম বাড়িয়ে পকেট কাটা হয় তাদের। 3-4 দিন আগে একটু কম আছে, এখন যে টমেটো আছে 140 টাকা একদম, এই যে আরও আছে আপনার এই যে শসা 80 টাকা একদম, 70 টাকা কিলো। ডেফিনেটলি সবারই সমস্যা হচ্ছে। যেই সরকারি আসুক, যেন তাদের নির্দিষ্ট টিম থাকে, যেন সবসময় এসে এগুলো কন্ট্রোল করে, বাট এটা তো আসলে বলে লাভ নাই, কারণ কেউ এরকম কিছু করছে না। পেঁয়াজের দাম অবশ্য 110 হঠাৎ করে বেড়ে যাওয়া, কিন্তু সাপ্লাই বাংলাদেশে কমে যাওয়ার কারণে আমার ওই মতো এটা হয়েছে, মানে পেঁয়াজের শেষ সময় আর কি। অন্য পণ্যের দাম মানে পাইকারি বাজারে কম, বাট এই বাজারে বেশি। বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকার ব্যর্থ বলে জানান ক্রেতারা, তবে তাদের আশা নির্বাচনের পর নতুন সরকার বাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 2007 সালের এই দিনে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর লণ্ডভণ্ড করে দেয় বরগুনার উপকূলীয় অঞ্চল। ঘরবাড়ি ও স্বজন হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার আজও ভুলতে পারেনি সেই ক্ষত। তাদের প্রত্যাশা শুধু একটি স্থায়ী বেড়িবাঁধ। বরগুনা থেকে তরিকুল ইসলাম রতনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। গভীর রাত, আতঙ্ক আর উৎকণ্ঠার মাঝে ক্লান্ত শরীর লুটিয়ে পড়ে বিছানায়। ঠিক তখনই ঘুমন্ত বরগুনার উপকূলীয় জনপদে আছড়ে পড়ে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর। মুহূর্তেই লণ্ডভণ্ড করে দেয় সব। 15 থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে ভেসে যায় বহু প্রাণ। সরকারি হিসাবে সিডরের ভয়াবহতায় প্রাণ হারান 1345 জন, যদিও বেসরকারি হিসাব আরও বেশি। সেই দিন মানুষের প্রাণই কেড়ে নেয়নি সিডর, কেড়েছে বহু গবাদি পশু পাখি, হাজারো বাড়িঘর, শত শত হেক্টর জমির ফসল, আর সেই সাথে হাজারো পরিবারের স্বপ্ন। উপকূল জুড়ে সিডরের ক্ষয়ক্ষতির সেই চিত্র আজও ভোলেনি উপকূলের বাসিন্দারা। ভয়াবহ সেই দুর্বিষহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন অনেকেই। গত সিডরের এই দিনে খুবই একটা ভয়াবহ অবস্থা আমরা যেটা উপলব্ধি করছি সরাসরি। যেমন আমাদের বাড়ি থেকে আমার চাচতো বোন এবং চাচি দুজনেই সিডরে মারা গেছে। 1 মিনিটের ভিতরে একেবারে মাছা অবধি পানি উঠে গেছে। পানি উঠে যাওয়ার পর তো আমরা কান্নাকাটি, মাছার টিন ছুটাইছি। ছুটানোর পরে যে আমরা টিন থেকে আমরা গাছ টাছ ধরে থাকবো। তো এরপর রাত্র 11টার দিকে কিছুটা পানি নিয়ন্ত্রণে আসে, কিন্তু সকালে উঠে দেখি এই এলাকার বহুত মানুষ এবং গবাদি পশু, হাঁস মুরগি শুধু ভাসতেছে আর ভাসতেছে। 2007 সালের কথা মনে পড়লে এখনও শরীর শিরশি কেঁপে ওঠে, এবং নদীর পাড়ে গেলে পানির গর্জন থাকলে ভয় লাগে শরীরে। বছর ঘুরে সিডরের সেই ভয়াবহতা স্মরণ করা হয় ঠিকই, তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বরগুনায় এখনও নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। পাশাপাশি জেলার 805 কিলোমিটার বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থান মেরামতে রয়েছে ধীরগতি। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। 2007 সালের সেই যে সিডর, ও সিডরের কথা সর্বসময় মনে পড়ে যে ওটা কি ভয়াবহ একটা ঘূর্ণিঝড়। ওটা মনে পড়লে আমরা আসলে ভাঙ্গে মচকে পড়ি। আমরা চাই যে এইরকম আতঙ্কে আমরা না থাকি। আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমার আকুল আবেদন, যাতে এখান থেকে একটা টিকসই মজবুত বেড়িবাঁধ হয়। আমরা যাতে এই সাধারণ ফ্যামিলি যারা আছে এরা যাতে শান্তিতে জীবনযাপন করতে পারি। প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে আমাদের, এবং নাও জাল এবং ঘর বাড়ি 400 কানি জমি, এটা কিন্তু মুখের কথা না। 3-3টে অবদা আমার এই বয়সে এই আমাদের এলাকা থেকে 3-3টে অবদা গেছে। এখন এই দেখতে পাচ্ছেন যেসব কাজবাজ করছে, এরকম একটা ভালো কাজ হয় না। এটা নাজুক পর্যায়ে কাজবাজ, আমাদের আর চেয়েও ভালো একটা কাজের দরকার। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি প্রকল্পের কাজ চলমান রয়েছে, শিগগিরই শেষ হবে কাজ। এখানে প্রচন্ড নদী ভাঙ্গন রয়েছে,
তো আমরা বিভিন্ন জায়গায় নদী ভাঙ্গন রোধে সিসি ব্লক এবং জিও ব্যাগ দিয়ে তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করে থাকি এবং আমাদের বেশ কিছু জায়গায় এরকম কাজ চলমান রয়েছে। ঘূর্ণিঝড় সিডর উপকূলবাসীর কাছে এক বিভীষিকার নাম, তাই তো উপকূলবাসীর প্রাণের দাবি টেকসই একটি বেড়িবাঁধ। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্ট সহ ট্রলার ডুবিতে নিখোঁজ 2 যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বৈদ্যুর বাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। নিহত 2 যুবকের নাম রনি সর্দার ও শুভ। উপজেলার বৈদ্যুর বাজার সোনাময়ী এলাকায় বৃহস্পতিবার বিকেলে আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশাল যাওয়ার জন্য 2000 ব্যাগ সিমেন্ট করলে ট্রলারটির তলা ফেটে পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই উদ্ধারের চেষ্টা করে। নদীতে তীব্র স্রোত থাকায় শুক্রবার সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে বিকেলে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়। আগে গণভোট পরে জাতীয় নির্বাচন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ATM মাসুম। তিনি নোয়াখালীর মাইচিদিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে শহর জামায়াতের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট জাতির সঙ্গে কেমন আচরণ তারা জানতে চান। এটা শুধু তাদের দাবি নয়, দেশের 70% জনগণের দাবি। নাসিমুল গনি মহলের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা আমির ইসাক খন্দকার, নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বোরহান উদ্দিন সহ অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখা। শুক্রবার ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা চত্বরে এ বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মুমিনুল হক সরকার। জেলা সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, প্রকাশনা সম্পাদক মুজিবুর রহমান মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল, নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ অধ্যাপক ইলিয়াস মোল্লা সহ অনেকে। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণ অধিকার পরিষদের ঢাকা 19 আসনে ট্রাক মার্কার নির্বাচনী উঠান বৈঠক হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার বগাবাড়ি সোনিয়া মার্কেট এলাকায় ধামসোনা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড গণ অধিকার পরিষদের কমিটি গঠন করা হয়। এ সময় বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ। আশুলিয়া থানা গণ অধিকার পরিষদের সভাপতি উজ্জ্বল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হালিম মাস্টার। ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুর রহমান রতন, উপজেলা বিএনপির সহসভাপতি আবুল হাশেম বাহাদুর ও জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিককে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। শুক্রবার বিকেলে দাগনভূঞা পৌর শহর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা এ সময় প্রায় 1 ঘণ্টা ফেনী নোয়াখালী মহাসড়কে যান চলাচল অবরোধ করে রাখেন। এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সবুজ, পৌর যুবদলের সাবেক সেক্রেটারি সাইফুর রহমান স্বপন, পৌর বিএনপির সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আলো সহ অনেকে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ব্রহ্মোত্তর এলাকায় আমেরিকার অনলাইন বিজ্ঞাপন সংস্থা MVBBDO এর উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কর্মী মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ মামুন, মোহাম্মদ মান্নান, মোহাম্মদ সোহান, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ সাইদ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ আরাফাত সহ অনেকে।
শিশির শিল্পী গোষ্ঠীর পরিচালনায় হাজী সালামত উল্লাহ স্মৃতি বৃত্তি পরীক্ষা 2025 চৌধুরীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ফেনীর দাগনভূঞা উপজেলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন সহ অর্ধশতাধিক স্কুলের প্রায় 500 শিক্ষার্থী এতে অংশগ্রহণ নেয়। এ সময় উপস্থিত ছিলেন বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি নুর উদ্দিন জাহাঙ্গীর, সিনিয়র সহসভাপতি আব্দুল আওয়াল সোহাগ, সদস্য সচিব মোর্শেদ আলম, সদস্য সচিব আবুল বাশার সহ অনেকে। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন তানভীর আহমেদ, মোখলিসুর রহমান রনি, এহসান মাহবুব, শোভন, নজরুল ইসলাম সহ অন্যান্যরা। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পশ্চিম মালিপুর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদের মাঝে এই সভা হয়। এলাকার নিরাপত্তা জোরদার এবং সামাজিক মূল্যবোধ রক্ষার অঙ্গীকার নিয়ে সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক আশরাফ আলী ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য মিরাজ তালুকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পশ্চিম মালিপুর শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক মুখাজ্জাদ রিয়াজুল কবির। আমদানিকৃত মোবাইলের ওপর 57% কর চাপিয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতি। মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, সরকার আমদানিকৃত পণ্যের ওপর 57% অথচ দেশীয় উৎপাদনে মাত্র 7.5% কর ধার্য করেছেন। এমন বৈষম্য হলে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হবে। এমন সিদ্ধান্ত থেকে সরে না আসলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুল রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, সহসভাপতি রায়হান পারভেজ, সালাউদ্দিন অপু, যুগ্ম সম্পাদক দীপঙ্কর দত্ত রনি সহ অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পৌর এলাকায় GR স্কুল অ্যান্ড কলেজের 125 বছর পূর্তি নানা আয়োজনে পালন করা হয়েছে। কেক কাটা, স্মৃতিচারণ, রাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার দিনব্যাপী দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানের সদস্য সচিব ও প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী আল আমিন তুষারের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সিদ্দিক জোবায়ের। এতে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন, শিল্পপতি আসাদুল ইসলাম মনির সহ অনেকে। গাজীপুরের কোনাবাড়ীতে জিয়া পরিষদ এর নবগঠিত কমিটির পরিচিতি ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কোনাবাড়ী থানা বিএনপির কার্যালয়ে এই সভা হয়। কোনাবাড়ী মেট্রো থানা জিয়া পরিষদ এর সভাপতি প্রফেসর মনিরুজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় সভাটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী সরকার। প্রধান আলোচক ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন। আলোচনা সভা শেষে নবগঠিত 23 সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি ঘোষণা করা হয়। রূপগঞ্জে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দোলাল হোসেন। শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার পূর্বাচল হায়রার বাড়ি এলাকায় শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ কর্মসূচি পালন করেন তিনি। এ সময় মোহাম্মদ দুলাল হোসেন বলেন, এই কর্মসূচির মাধ্যমে তিনি শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছেন। ধারাবাহিকভাবে রূপগঞ্জ উপজেলার প্রতিটি এলাকার প্রতিটি ওয়ার্ডে এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবেন। চাঁদপুরের মতলব উত্তরে ছেঙ্গারচর পৌরসভায় প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি সরবরাহ প্রকল্প চালু হয়নি 3 বছরেও। এতে ভোগান্তিতে পড়েছেন পৌর এলাকার হাজারো মানুষ।
স্থানীয়রা বলছেন, কর্তৃপক্ষের অবহেলায় প্রকল্পের কাজ শেষ হলেও মিলছে না সুফল। সুমন আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। 2019-20 অর্থবছরে স্থানীয় সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শুরু হয় মতলব উত্তর পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্প। 2022 সালের শুরুতেই কাজ শেষ হয়, কিন্তু আজও পৌরবাসী সেই প্রকল্পের পানি পাচ্ছেন না। কোটি টাকার ট্যাঙ্ক, পাইপলাইন আর পাম্প হাউস পড়ে আছে এখন অকেজো হয়ে। কোথাও মরিচা ধরেছে, কোথাও পাইপ ফেটে পড়ছে পানি। প্রকল্প চালু না হওয়ায় পুরো টিউবওয়েলের পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছে পৌরবাসী। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও পৌর কর্তৃপক্ষের অবহেলায় প্রকল্প এখন কাগজে কলমে সীমাবদ্ধ। বিভিন্ন জায়গায় মানে লিক হয়ে পানি করতেছে। আমি যখন দাঁড়াচ্ছি এটা পানির লিক বা চলাচলের সমস্যা হইতেছে। আমরা চাই পৌরবাসী প্রত্যেকটা নাগরিক যেন খাওয়ার পানি পায়, বিশুদ্ধ পানি পায়। পানির সুবিধার আপনার 3% মানুষের ভিতরে যারা এই পানিগুলা ব্যবহার করছে, পানিগুলা অত্যন্ত ময়লা এবং পানিতে আপনার শ্যাওলাযুক্ত পানি আমরা ব্যবহার করছি। এই পানি খেলে আমার মনে হয় এই মানুষের শরীরে রোগের বাসা বাঁধবে। সাপ্লাইয়ের পানি যে লাইন দিচ্ছে, এই পানির লাইনের পানি আপনার একদিন আসলে 10 দিন আসে না, 10 দিন আসলে সকালে আসলে বিকালে আসে না, বিকালে এলে সকালে আসে না। তারপরে লাইনের পানিগুলা মন যে জায়গা জায়গা পাইপ লিক হয়ে রয়েছে, পাইপ ফাটা গেছে গা। অবজেকশন দিলে পানিগুলা ঠিক করে না। পানি একদিন দিলে 6 দিন পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় তাহলে সেখানে ময়লাযুক্ত যেমন শ্যাওলা পড়ে যায় পানির ভিতরে, নীল আবরণ। তো আসলে কিন্তু এটা খুব মারাত্মক হয়ে দাঁড়াইতেছে, আর বিভিন্ন রকমের রাস্তাঘাটগুলো ভাঙিয়ে শেষ করতেছে। ঠিক আছে, এদিকে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি আমরা এখানে আমাদের একজন টেকনিক্যাল পার্সন পাই, যিনি আসলে এগুলা সার্বিকভাবে সর্বদা রক্ষণাবেক্ষণ করতে পারবেন, তাহলে হয়তো বা পানি শোধনাগারটা আমরা অ্যাকচুয়ালি যেই পারপাজে এটা করা হয়েছে সেটার উদ্দেশ্য সফল হবে আর কি। তো মূল সংকট হচ্ছে আমাদের জনবল সংকট। আমাদের পানি শাখায় কোনো জনবল নাই। ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আশা করছি যে কোনো টেকনিক্যাল পার্সন পেলে আমরা হয়তো সমস্যা অনেকটাই সমাধান করতে পারবো। প্রকল্পটি চালু হলে সরকারি অর্থ অপচয় রোধের পাশাপাশি লাঘব হবে মানুষের দুর্ভোগ, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। মডার্ন গেস্ট উমরা সার্ভিসেস এর বাংলাদেশ অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন আবু রায়হান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে নাশিদ পরিবেশনা করেন নাশিদ শিল্পী মাহমুদ হুজাইফা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মডার্ন গেস্ট উমরা সার্ভিসেস এর সিইও নিজাম আলী। এ সময় হজ উমরা ট্রেন্ডের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঢাকাস্থ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে উত্তরাঞ্চলের উন্নয়ন ও সার্বিক পরিকল্পনা শীর্ষক মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগারে এই অনুষ্ঠান হয়। এতে কিশোরগঞ্জের কৃতি সন্তান ও বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, এই মিলন মেলা শুধু পরিচিতি বৃদ্ধি নয়, বরং একে অপরের সাথে উন্নয়নমূলক ভাবনার সেতু বন্ধন গড়ে তুলবে এবং নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে। দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সকলের মনে আনন্দ ও অনুপ্রেরণা যোগায়। সমিতির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, বললেন প্রধান উপদেষ্টা। ইসির নিবন্ধন তালিকা থেকে বাদ দেয়া হবে নাম। সংবিধান সংশোধন হবে সংসদে, বললেন সালাউদ্দিন। একটি দলের ফাঁদে পা দিয়েছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য তাহেরের। এবং শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, পরিবহন সংকটের অজুহাত বিক্রেতাদের, লাগামহীন পেঁয়াজের বাজার। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।